হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি ইকোনমিক্সের একটা পার্ট পড়াবো, ক্লাস 11-এর চ্যাপ্টার 2। যে চ্যাপ্টারের আজকে যে কোশ্চেনটা পড়াবো তার আগের কোশ্চেনগুলো আগের ভিডিওতে দেওয়া আছে। তো আজকে যে প্রশ্নটা পড়াবো সেটা দেখে নাও একবার। আজকের প্রশ্নটা হলো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য কিভাবে অর্জিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। তো একটা জিনিস দেখো, এর আগে আমরা আগের সিরিজগুলোতে যেটা পড়েছি সেটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্ম কিভাবে ভারসাম্য অর্জন করে। তো স্বল্পকাল বলতে আমি তোমাদের বারবারই বলেছিলাম যে স্বল্পকাল বলতে আমরা ফার্মের এমন একটা সময়কে বুঝিয়ে থাকি যে সময় ফার্মটা সদ্য কী করেছে, উৎপাদন শুরু করেছে, মানে 0 থেকে 5 বছর, মানে স্টার্টিং থেকে 5 বছর অবধি সময়কাল। এবার এখানে যেটা বলা হচ্ছে, এখানে বলা হয়েছে কি দীর্ঘকাল। দীর্ঘকাল বলতে কি বোঝাচ্ছে? দীর্ঘকাল বলতে বোঝাচ্ছে সে 5 বছর ক্রস করে গেছে, ঠিক আছে? তো সেই সময়তে ফার্ম কিভাবে ভারসাম্যে আসবে। তো একটা জিনিস মনে রাখবে, এর আগের ভিডিওতে আমি এটা বলেছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে কিন্তু ফার্ম স্বাভাবিকের চেয়ে বেশি স্বাভাবিক মুনাফা এবং ফার্মের ক্ষতি তিনটে অবস্থায় কিন্তু হতে পারে। হয়তো দেখা গেল ফার্ম স্বাভাবিকের থেকে অনেক বেশি প্রফিট করেছে, বা স্বাভাবিক প্রফিট করেছে, বা ফার্মের লস হয়েছে। 3 ধরনের অবস্থায় কিন্তু হতে পারে। কিন্তু দীর্ঘকালে কিন্তু এই ধরনের অবস্থাগুলো দেখা যায় না। যখন এই কোশ্চেনের আনসারটা লিখতে হবে তখন আগে কিন্তু স্বল্পকালের এই কথাটা উল্লেখ করে তারপরেই কিন্তু দীর্ঘকালে আসতে হবে, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্ম স্বাভাবিকের চেয়ে বেশি স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে বা ফার্মের ক্ষতিও হতে পারে। কিন্তু দীর্ঘকালের ক্ষেত্রে ফার্মের শুধুমাত্র স্বাভাবিক মুনাফাই হয়। এবার কেন হয় সেটা এর পরবর্তী আলোচ্য বিষয়, যে দীর্ঘকালে ফার্ম কিন্তু শুধুমাত্র স্বাভাবিক মুনাফাই অর্জন করে। তার কারণ হচ্ছে, আমরা আগেই জেনেছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা বৈশিষ্ট্য হলো যে এই বাজারে কিন্তু অবাধ প্রবেশ এবং প্রস্থান থাকে। মানে নতুন ফার্ম বাজারে প্রবেশ করতে পারে এবং পুরনো ফার্ম ইচ্ছা করলে বাজার থেকে বেরিয়ে যেতে পারে। এবার বিষয়টা হয় কি, যে ধরো যদি দেখা যায় যে স্বল্পকালে কোনো ফার্ম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দেখা গেছে যে স্বাভাবিকের থেকে বেশি মুনাফা অর্জন করছে, তো সেক্ষেত্রে তখন অন্যান্য মানে যারা ধরো ওই বাজারে নেই তারা হয়তো দেখছে যে এই বাজারে ব্যবসা করলে অনেক ভালো লাভ হতে পারে। তখন হয়তো অন্যান্য ব্যবসায়ীরা তাদের ব্যবসা ছেড়ে দিয়ে নতুন করে ঢুকে পড়তে পারে, তার মানে নতুন ফার্ম বাজারে প্রবেশ করতে পারে। সাপোজ উদাহরণ দিয়ে একটু বোঝাই, যেমন ধরো দেখা গেল কোনো চালের ব্যবসায়ী, এবার ধরো চালের বাজারে তারা স্বাভাবিকের থেকে বেশি মুনাফা অর্জন করছে। তো যারা ডালের ব্যবসায়ী ছিল তারা দেখলো, বাবা চালের বাজারে ব্যবসা করলে তো 5 বছরের মধ্যে এত বেশি প্রফিট হতে পারে, তাহলে আমরা ডালের ব্যবসা ছেড়ে দিয়ে চালের ব্যবসায় ঢুকে পড়ি। তাহলে কি হলো, নতুন যারা ব্যবসায়ী আছে তারা এই বাজারে প্রবেশ করলো। এবার নতুন যারা বাজারে প্রবেশ করলো তার ফলে কি হবে, বাজারে অতিরিক্ত যোগান সৃষ্টি হয়ে যাবে। চাহিদা তো সীমাবদ্ধই আছে, কিন্তু নতুন নতুন ইন্ডাস্ট্রিগুলো বিল্ড করার জন্য তারাও সাপ্লাই দিতে শুরু করবে। ফলে দেখা যাবে বাজারে কিন্তু সাপ্লাই অনেকটা বেড়ে যাবে। এবার চাহিদার তুলনায় যদি যোগান বেড়ে যায় তাহলে কিন্তু দ্রব্যের দাম কমে যাবে। মানে ওই যে স্বাভাবিকের চেয়ে বেশি মুনাফা পাচ্ছিল সেটা কিন্তু ফার্মের পক্ষে আর পাওয়াটা সম্ভব হবে না। আবার দ্রব্যের দাম কমে যাবে, কমে গেলে কিন্তু ফার্ম আবার সেই স্বাভাবিক মুনাফার জায়গায় চলে আসবে। তখন নতুন যে ফার্মগুলো বাজারে ঢুকেছিল তারা কি করবে, তারা ওই বাজার থেকে কিন্তু বেরিয়ে যাবে। কারণ তারা দেখবে যে তারা আগে যে ব্যবসা করছিল সেটাই বরং ভালো ছিল, সেখানে ওদের কাস্টমার রেডি ছিল। এখানে যদি স্বাভাবিক মুনাফা করতে হয় তাহলে আগের ব্যবসাটাই তো ভালো ছিল, তাহলে কেন তারা নতুন ব্যবসা করে আবার নতুন করে স্ট্রাগল করতে যাবে। তো সেই জন্য দেখা যায় যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে সেই সমস্ত ফার্মগুলোই টিকে থাকে যারা কিনা শুধুমাত্র স্বাভাবিক মুনাফাই অর্জন করেছিল। যাদের স্বাভাবিকের চেয়ে বেশি মুনাফা করতে গেছিলো তারা কিন্তু আর টিকে থাকতে পারবে না। আরেকটা বিষয় জেনে রাখতে হবে যে দীর্ঘকালে যদি ফার্মের ক্ষতি হয় তাহলে কিন্তু কোনো ফার্ম দীর্ঘকালে ক্ষতি স্বীকার করে কিন্তু ব্যবসা করবে না। স্বল্পকালের ক্ষেত্রে কি পড়েছিলাম, স্বল্পকালে পড়েছিলাম ফার্মের ক্ষতি হলেও দীর্ঘকালে লাভের প্রত্যাশায় কিন্তু ফার্ম প্রোডাকশানটা চালিয়ে যায়। তো এবার আমাদেরকে জানতে হবে যে দীর্ঘকালে তাহলে ফার্ম কিভাবে ভারসাম্যে আসবে। স্বল্পকালেও যেরকম আমরা এমসি রেখা দিয়ে দেখিয়েছিলাম
দেখিয়েছিলাম যে এমসি রেখার ওপরে যে কোনো বিন্দুতেই কি হতে পারে, ফার্মের মানে ফার্ম ভারসাম্য অর্জন করতে পারে, কিন্তু দীর্ঘকালে এমসি রেখার মাধ্যমেই সেটাকে ব্যাখ্যা করব। কিন্তু দেখা যাবে এখানে যে কোনো বিন্দু নয়, এখানে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে যে বিন্দুতেই ফার্ম শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করবে। তো বিষয়টা চলো এবার চিত্রের মাধ্যমে দেখে নিই। তো এখানে দেখো, চিত্রের মাধ্যমে যখন বিষয়টাকে ব্যাখ্যা করেছি তখন কি দেখিয়েছি, এই উল্লম্ব অক্ষে আমরা এআর, এমআর, এসি, এমসি এগুলোকে দেখিয়েছি এবং অনুভূমিক অক্ষে আমরা উৎপাদনের পরিমাণকে দেখিয়েছি। এবার বলেছি দীর্ঘকালে দ্রব্যের দাম স্থির থাকে, এখানে দ্রব্যের দাম হলো ওপি। এবার দামের সঙ্গে কি হয়েছে, গড় রেভিনিউ এবং প্রান্তিক রেভিনিউ সমান, যে কারণে দাম যতটা সেখান থেকে গড় রেভিনিউ এবং প্রান্তিক রেভিনিউ রেখাকে অনুভূমিক অক্ষের সমান্তরালে টানা হয়েছে। তো বলা হচ্ছে যে দীর্ঘকালে সকল ফার্মই তাহলে স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে, এই বিষয়টা আমি তোমাদেরকে ফার্স্টেই বললাম। আর দীর্ঘকালে ফার্মের ভারসাম্যের জন্য 3টে শর্ত পালন হওয়া দরকার। তাহলে প্রথম শর্তটা কি, দাম সমান প্রান্তিক ব্যয় হতে হবে। মানে এই যে দেখো যে এমসি যে রেখাটা আছে, এই এমসি রেখাটা দ্রব্যের দামের সঙ্গে কিন্তু সমান, মানে এই যে দামের সঙ্গে এমসি রেখা এখানে এসে টাচ করেছে। তারপরে এমসি রেখাকে ঊর্ধ্বমুখী হতে হবে, এই যে এমসি রেখা ঊর্ধ্বমুখী, আর দাম সমান গড় ব্যয় হতে হবে। এই যে দেখো এটা হলো গড় ব্যয় রেখা, এই বিন্দুতে কিন্তু দাম সমান গড় ব্যয় হয়েছে। তাহলে মানে আমরা যদি দীর্ঘকালে ভারসাম্যের অবস্থা দেখি, তাহলে এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর ইকুয়াল টু এমসি ইকুয়াল টু এসি, এই প্রত্যেকটাই কিন্তু প্রাইসের সঙ্গে সমান হয়েছে, কারণ এই বিন্দুটাতে এসে এই সবগুলো কিন্তু মিট করেছে। কোন বিন্দুতে? এস বিন্দুতে। এবং এআর আর এমআর রেখা, এই যে এআর আর এমআর রেখাটা কি হয়েছে দেখো, এলএসি মানে হচ্ছে লং রান অ্যাভারেজ কস্ট। তাহলে এই লং রান অ্যাভারেজ কস্টের যে রেখাটা, মানে দীর্ঘকালের যে গড় ব্যয় রেখাটা, তার নিম্নতম বিন্দু দিয়েই কিন্তু গেছে। এস বিন্দু যেটা আছে, এই যে এস বিন্দুতে মোট রেভিনিউ আর মোট ব্যয় কিন্তু দুটোই সমান। কিভাবে দেখো, এই এস বিন্দুতে মোট রেভিনিউ কত, OPSQ, আর মোট ব্যয় কত, OPSQ। তাহলে মানে এখানে বলা হচ্ছে, তার মানে যদি মোট রেভিনিউ আর মোট ব্যয় দুটোই সমান হয়, সেক্ষেত্রে বলা হয় ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করছে। এবার যে বিষয়টা দেখো, স্বল্পকালে কি বলেছিলাম, যে স্বল্পকালে ভারসাম্য যে কোনো বিন্দুতেই হতে পারে। এই যে দেখিয়েছিলাম না, যে এমসি রেখার ওপরে S1, S2, S3, S4 এরকম, কিন্তু দীর্ঘকালে কিন্তু এরকম কিছু থাকে না। দীর্ঘকালে একটা নির্দিষ্ট বিন্দু, যে নির্দিষ্ট বিন্দুটাকে আমরা এখানে কী বিন্দু দিয়ে দেখেছি, এস বিন্দু, যে বিন্দুতে ফার্ম ভারসাম্য অর্জন করবে। কারণ দীর্ঘকালে এই একটা বিন্দু কেন কি এই বিন্দুতেই ফার্ম কী করছে, ভারসাম্য অর্জন করেছে। এই একটা বিন্দুতেই এমসি, এসি, এআর আর এমআর সমান। আরেকটা বিষয় হলো যে দীর্ঘকালের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট বিন্দুতেই ফার্ম ভারসাম্য অর্জন করবে। তার কারণ হলো যে মানে এখানে দীর্ঘকালে বললাম যে দ্রব্যের দামকে কিন্তু বাড়ানো কমানো এগুলোর কোনো জায়গা নেই। দীর্ঘকালে কিন্তু ফার্ম একটা নির্দিষ্ট দামেই দ্রব্যটা বাজারে বিক্রি করে থাকে, সেক্ষেত্রে ফার্ম কী করে, স্বাভাবিক মুনাফা অর্জন করে। স্বল্পকালে দ্রব্যের দাম বাড়ানো কমানো, উৎপাদনের পরিমাণ বাড়ানো কমানো এগুলোর জায়গা আছে, কিন্তু দীর্ঘকালের ক্ষেত্রে কি হচ্ছে, ফার্ম দ্রব্যের দাম সম্পর্কে জেনে গেছে যে কোনটা ভারসাম্য দাম হলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারবে। দীর্ঘকালে যেহেতু স্বল্পকালে যেহেতু ফার্মের কাছে এই এক্সপিরিয়েন্সটা থাকে না, যে কারণে দ্রব্যের দাম কমানো বাড়ানো এই বিষয়টা চলতে থাকে। কিন্তু দীর্ঘকালে যেহেতু ফার্ম অনেক দিন ধরে বাজারে টিকে রয়েছে, সেক্ষেত্রে ফার্ম সবসময় চায় যে সে স্বাভাবিক মুনাফা করবে এবং পরবর্তীকালে সে তার উৎপাদনটা চালিয়ে যাবে এবং বাজারে তার দ্রব্যের যে যোগান থাকবে সেই সমপরিমাণ চাহিদাও সৃষ্টি হবে। এইভাবেই দীর্ঘকালে ফার্ম কী করে, স্বাভাবিক মুনাফার মাধ্যমে ভারসাম্যতা অর্জন করে থাকে। তো আজকের টপিকটা যেটা প্রশ্নটা ছিল সেটা সেটা সম্পর্কে আমি সম্পূর্ণটাই তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার।